সকলকে সুস্বাগতম। ফকিরহাট কাজী আজহার আলী কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীবৃন্দকে স্বাগতম। উপস্থাপনায় আছি আমি প্রসেনজিৎ তালুকদার, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমার সাথে যোগাযোগের জন্য ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারো। তো কথা না বাড়িয়ে চলে আসি আমাদের আজকের টপিক সম্পর্কে। তো দেখি আজকে টপিকসে কি আছে। মূলত আজকে হচ্ছে আমরা ফিনান্স ব্যাংকিং ও বীমার ক্লাসটা নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে মূলত ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় খণ্ড নিয়ে আলোচনা হবে। তো ষষ্ঠ অধ্যায় কি ছিল আমাদের টপিক? ষষ্ঠ অধ্যায়ের টপিকসটা ছিল দীর্ঘমেয়াদী অর্থায়ন। আজ আমাদের 21তম অনলাইন ক্লাস। তো আজকের টপিকস হলো দীর্ঘমেয়াদী অর্থায়ন, ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় খণ্ড। তো আজকের পাঠদান শুরু করার পূর্বে আমরা একটু দেখে নিই, ফিরে দেখি যে গতদিন আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো গতদিন আমরা আলোচনা করছিলাম দীর্ঘমেয়াদী অর্থায়ন কি, দীর্ঘমেয়াদী অর্থায়নের সংজ্ঞা সমূহ, দীর্ঘমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য, দীর্ঘমেয়াদী অর্থায়নের গুরুত্ব, দীর্ঘমেয়াদী অর্থায়নের হাতিয়ার কি ছিল, এই বিষয়ে। তো নিয়মিত ক্লাসের ধারাবাহিকতায় তো আজ হচ্ছে আমরা পরবর্তী টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী টপিকসে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বন্ডের ধারণা। আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো বন্ডের ধারণা দিব তোমাদের, বিভিন্ন প্রকার বন্ড সম্পর্কে আলোচনা করব, বন্ড ইস্যুকারী যে প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ আছে তাদের বিষয়ে তোমাদের ধারণা প্রদান করব, বন্ডের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমাদের বর্ণনা করব এবং বন্ড বাজার সম্পর্কে তোমাদের কিছু ধারণা প্রদান করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকের স্লাইডে সকলকে সুস্বাগতম। তো আজ আমাদের যে স্লাইডটা, তো স্লাইডের প্রথমেই যেটা আছে সেটা হলো বন্ডের ধারণা। গত লেকচারে আমরা এ পর্যন্ত আসছিলাম দীর্ঘমেয়াদী অর্থায়নের বেশ গুরুত্বপূর্ণ একটি সেক্টর হলো আমাদের বন্ড। তো এটা আসলে বন্ডটা মূলত কি, আমরা এখানে সে বিষয়টাই তোমাদের সাথে আলোচনা করব। যৌথ মূলধনী কোম্পানি জনগণের নিকট হতে দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহের করার উদ্দেশ্যে যে দলিল ইস্যু করে তাকে বন্ড বা ঋণপত্র বলে। তো এখানে কিছু বিষয় তোমরা একটু দেখো, সংজ্ঞাটা কিন্তু আমাদের এখানে আরেকটু আমি বিস্তারিতভাবে তোমাদের বলি। বন্ড কোম্পানি নিজস্ব সিলমোহরযুক্ত প্রামাণ্য দলিল যা বিক্রয়ের মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানিসমূহ জনসাধারণের নিকট হতে ঋণ মূলধন সংস্থান করে থাকে। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এটা হলো মূলত, আমি পড়ে যাই তারপরে তোমাদের আমি বর্ণনাটা করব। তো বন্ড কোম্পানি কর্তৃপক্ষের ঋণ গ্রহণের স্বীকৃতির পাশাপাশি ঋণের অন্যান্য গুরুত্বপূর্ণ শর্ত যেমন ঋণের সুদ, ঋণের মেয়াদ, বন্ধকি সম্পত্তির বিবরণ ইত্যাদি উল্লেখ করা হয়। বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহকৃত ঋণ কোম্পানির মূলধন কাঠামোর বহির্দায় হিসাবে বিবেচিত হয়। বন্ড ক্রেতারা কোম্পানির মালিক নয়, ঋণদাতা। কোম্পানির আর্থিক ফলাফল, মুনাফা, লোকসান যাই হোক না কেন, নির্দিষ্ট সময় বন্ড হোল্ডার বা ক্রেতারা সুদ পায়। তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখান থেকে কি টপিক, এই সংজ্ঞাগুলো থেকে যেটা দেখতে পাচ্ছি সে টপিকগুলো কি? বন্ড হলো দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি বহিস্থ উৎস। তার মানে কি, আমাদের প্রতিষ্ঠানে যখন অর্থের প্রয়োজন হয় তখন আমাদের যে অর্থায়নটা করা হয় দীর্ঘমেয়াদীটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, 5 বছরের বেশি সময়ের জন্য যে অর্থায়নটা করা হয়, সেই অর্থায়নের জন্য একটি উৎস হলো বন্ড। বন্ড ইস্যুর মাধ্যমে প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী মূলধন সংস্থান করে। ঋণ সংস্থান করে থাকে কিসের মাধ্যমে? বন্ড ইস্যু করার মাধ্যমে। বন্ডে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানের ঋণদাতার মর্যাদা পায়, নির্দিষ্ট হারে সুদ পায়।
সাধারণত কোম্পানি বন্ড ইস্যু করে থাকে। বন্ড জামানত যুক্ত ঋণের দলিল বা চুক্তিপত্র হিসাবে বিবেচিত হয়। তো বিষয়টা তাহলে তোমাদের সহজ করে বলি যে আমাদের ধরো একটা প্রতিষ্ঠান আছে, যৌথ মূলধনী প্রতিষ্ঠান, মানে এটা কিন্তু একক মালিকানা যে প্রতিষ্ঠান তারা কিন্তু বন্ড ইস্যু করতে পারে না, যৌথ মালিকানা থাকতে হবে, মানে 2 বা ততোধিক মালিক থাকতে হবে। সে প্রতিষ্ঠানগুলো বন্ড ইস্যু করতে পারবে এবং বন্ড ইস্যু করা হয় কিসের উদ্দেশ্যে? বন্ড ইস্যু করা হয় মূলত দীর্ঘমেয়াদী অর্থের সংস্থানের উদ্দেশ্যে। তো ধরে নাও আমরা বন্ড ইস্যু করলাম, তো বন্ড ইস্যু করলে আমাদের কি হচ্ছে? বন্ড ইস্যু করলে আমরা কিন্তু এই টাকাটা ফেরত দিতে বাধ্য থাকবো এবং যে ক্রেতা বন্ড ক্রয় করবে সে কিন্তু কোম্পানির মালিক হচ্ছে না। এটাই কিন্তু বেসিক পার্থক্য, তোমাদের মনে রাখতে হবে যে আসলে যদি আমরা যদি বন্ড ক্রয় করে থাকি, তো সেক্ষেত্রে কি হবে? যারা বন্ড ক্রয় করে থাকবে তারা কিন্তু শেয়ার হোল্ডার না। শেয়ার সম্পূর্ণ এক জিনিস, বন্ড সম্পূর্ণ আলাদা জিনিস, বাট দুইটার মাধ্যমেই কিন্তু কোম্পানিতে মূলধনের আগমন ঘটে থাকে। কিন্তু আমার মনে হয় তোমাদের আর এই টপিক বুঝতে কোনো সমস্যা নাই। আর শেয়ার সম্পর্কে তো আমি তোমাদের সাথে আগেও বিস্তারিত আলোচনা করছি, তো সুতরাং এখানে সমস্যা হওয়ার আশা করি কোনো সমস্যা হবে না তোমাদের। তো আমি পরবর্তী টপিকসে চলে আসি। দেখি পরবর্তী স্লাইডে কি আছে। বন্ডের প্রকারভেদ। মূলত আজকে আমরা বন্ডটা নিয়ে আলোচনা করব। বন্ড যেহেতু অনেকের কনফিউশন তৈরি করে যে আসলে বন্ড কি, কিভাবে কাজ করে, তো আমি এই স্লাইডটা তোমাদের একটু বিস্তারিতভাবে বোঝায় দেওয়ার চেষ্টা করব, যার ফলশ্রুতিতে হয়তো তোমাদের সুবিধা হবে। আর বন্ডের সম্পর্কে ধারণাগুলো দেখি আমরা। বন্ডের প্রকারভেদ, টাইপস অফ বন্ড কি কি আছে আমাদের এখানে দীর্ঘমেয়াদী, এটা আমাদের একই সংজ্ঞাটা বলছে, জাস্ট এখানে তোমরা খেয়াল করো বন্ডের প্রকারভেদ। ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে ভাগ করা যায়, জামানতের ভিত্তিতে ভাগ করা যায়, জামানতের প্রকৃতির ভিত্তিতে ভাগ করা যায় এবং অন্যান্য বন্ড। মানে মূলত আমরা 4 ভাবে ভাগ করতে পারি বন্ডগুলোকে। তো প্রথম যেটা সেটা হলো ট্রেজারি বন্ড, এগুলো আমাদের সংজ্ঞা পরবর্তীতে আসবে। ইস্যুকারী প্রতিষ্ঠান মানে যে সকল প্রতিষ্ঠান বন্ডগুলো ইস্যু করবে তাদের পরে ভিত্তি করে আমরা ট্রেজারির মাধ্যমে যে বন্ডগুলো ইস্যু করা হবে ট্রেজারি বন্ড। কর্পোরেট সেকশন থেকে যে প্রতিষ্ঠানগুলো বন্ড ইস্যু করবে কর্পোরেট বন্ড, মিউনিসিপাল বন্ড এবং বৈদেশিক বন্ড আমরা বিস্তারিত দেখব। ঠিক আছে, আমরা জাস্ট নামগুলো দেখে দিই। জামানতের ভিত্তিতে দেখতে পাচ্ছি আমরা জামানতবিহীন এবং জামানতযুক্ত বন্ড। জামানতের প্রকৃতির ভিত্তিতে কি বন্ধকি বন্ড, ইকুইপমেন্ট ট্রাস্ট বন্ড এবং এছাড়াও আরো বিভিন্ন ধরনের বন্ড আছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি আয় বন্ড, রূপান্তরযোগ্য বন্ড, তলবযোগ্য বন্ড, পুট, জিরো, পরিবর্তনশীল, নিবন্ধক, বাহক এবং চাক। এই অন্যান্য বন্ডগুলাই কিন্তু পরীক্ষাতে বেশিরভাগ আসে, তোমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই বন্ডগুলো আসে বাট দেখবা যে ছোট ছোট প্রশ্ন হিসাবে আমাদের এই বন্ডগুলো দেখতে পাই। রূপান্তরযোগ্য বন্ড কি, জিরো কুপন বন্ড কি, বাহক বন্ড কি, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা পরবর্তী স্লাইডে দেখি কি আছে। হ্যাঁ, পরবর্তী স্লাইডে আমরা এই বিভিন্ন যে বন্ডের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করলাম তাদেরই সম্পর্কে কিছুটা বর্ণনা করা আছে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই বিষয়গুলোকে বর্ণনা করছি। কেমন? তো দেখি এখানে কি বলছে। ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে বন্ডের শ্রেণীবিভাগ। যে প্রতিষ্ঠান শুধু কোম্পানি বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করে তা নয়, কোম্পানি ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান বন্ড ইস্যুর মাধ্যমে দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করতে পারে। নিচে ইস্যুকারী প্রতিষ্ঠান, তার মানে কি শুধু কোম্পানি ছাড়াও অন্যান্য যে প্রতিষ্ঠান আছে তারাও বন্ড ইস্যু করতে পারে। এদের মধ্যে কি আছে? প্রথমটা ট্রেজারি বন্ড। সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে ট্রেজারি বন্ড বলা হয়। তো এটা তোমরা অবশ্যই মনে রাখবা, ট্রেজারি বন্ড কোনটা। সরকার যদি কোনো মানে দেশের পরিচালনা যারা যে করে থাকে তারা যদি কোনো ধরনের বন্ড ইস্যু করে থাকে সেটা হলো আমাদের ট্রেজারি বন্ড। ওকে, দেন নেক্সটে কি আছে? নেক্সটে আছে কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ড কোনটা? কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডকে
কর্পোরেট বন্ড বলা হয়। কোম্পানি বা প্রতিষ্ঠান, একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান যখন বন্ড ইস্যু করে থাকে সেটাকে আমরা কর্পোরেট বন্ড বলতে পারি। মিউনিসিপ্যাল বন্ডটা কি? মিউনিসিপ্যাল, এটা তোমরা অনেকে বুঝতে সমস্যা হয়। কেন্দ্রীয় সরকার ও এর প্রতিনিধি সমূহ ব্যতীত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহ যেমন বিমানবন্দর কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রভৃতি প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বন্ডকে মিউনিসিপ্যাল বন্ড বলা হয়। এই বন্ডের ঝুঁকি নির্ভর করে বিক্রয়যোগ্যতা ক্রেডিট রেটিং এর উপর। এবং তারপরে যেটা আছে সেটা হলো বৈদেশিক বন্ড। বৈদেশিক সরকার বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বৈদেশিক বন্ড বলা হয়। এই বন্ডের বৈদেশিক মুদ্রায় বিনিময় আছে। তো তাহলে মনে হয় তোমরা চারটা, আমরা যেটা প্রথম ভাগ দেখছিলাম ট্রেজারি বন্ডটা, তাহলে কি? ট্রেজারি বন্ড সরকার কর্তৃক যেটা করা হয়, কর্পোরেট কর্তৃক যেটা করা হয়, বিভিন্ন কর্পোরেশন কর্তৃক, কোম্পানি কর্তৃক। মিউনিসিপ্যাল কি? এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, কেন্দ্রীয় সরকার এবং এর প্রতিনিধি সমূহ ব্যতীত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে যেটা করা হয় সেটা মিউনিসিপ্যাল বন্ড। আর বৈদেশিক বন্ড কোনটা? বৈদেশিক বন্ড হচ্ছে বৈদেশিক সরকার বা কোম্পানিকৃত ইস্যুকৃত যে বন্ডটা থাকে সেটাই হলো আমাদের বৈদেশিক বন্ড। তো পরবর্তী স্লাইডে চলে আসি আমরা। পরবর্তী স্লাইডে কি দেখতে পাচ্ছি আমরা? পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে জামানতের ভিত্তিতে বন্ডের শ্রেণীবিভাগ। জামানতের ভিত্তিতে কি? জামানতবিহীন এবং জামানতযুক্ত। তো জামানতযুক্ত যেটা, কোনো প্রকার সম্পত্তি ছাড়া যে বন্ড ইস্যু করা হয় তাকে জামানতবিহীন বন্ড বলে। মানে তুমি বন্ড, যে প্রতিষ্ঠান তারা বন্ড ইস্যু করবে এবং তার বিপরীতে কোনো ধরনের জামানত তারা রাখবে না। আর জামানতযুক্ত বন্ড কোনটা? যে সকল বন্ডের বিপরীতে জামানত প্রদান করা হয় তাকে জামানতযুক্ত বন্ড বলা হয়ে থাকে। এবার জামানতের প্রকৃতির ভিত্তিতে বন্ডের শ্রেণীবিভাগ। প্রকৃতির ভিত্তিতে বন্ড কয় ধরনের হয়ে থাকে? বন্ধকি বন্ড, ইকুইপমেন্ট ট্রাস্ট বন্ড। বন্ধকি বন্ডটাকে কি বলতে পারছি আমরা? বন্ধকি বন্ড হলো দুই ধরনের, একটা হলো মর্টগেজ বন্ড আর একটা হলো ওপেন ক্লোজড মর্টগেজ আর একটা হচ্ছে ওপেন মর্টগেজ। ক্লোজ এন্ড মর্টগেজ, ওপেন এন্ড মর্টগেজ। ক্লোজ এন্ডটাকে কি দেখতে পাচ্ছি? নির্দিষ্ট সম্পত্তি বন্ধক বা জামানত রেখে যে বন্ড ইস্যু করা হয়, পরবর্তীতে অধিক মূলধনের প্রয়োজন হলে ওই সম্পদ জামানত রেখে অতিরিক্ত বন্ড ইস্যু করা যায় না, এ বন্ডকে ক্লোজড মর্টগেজ বন্ড বলা হয়ে থাকে। আর ওপেন এন্ড মর্টগেজ বন্ডের ক্ষেত্রে বন্ধককৃত সম্পত্তির উপর অতিরিক্ত বন্ড বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে। ওকে, তো দেন পরবর্তীতে আমাদের কি আছে? পরবর্তীতে আমাদের আছে যেটা, সেটা হলো ইকুইপমেন্ট ট্রাস্ট বন্ড। বিভিন্ন ধরনের যন্ত্রপাতির বিপরীতে ঋণ বা ঋণ গ্রহণের মেয়াদকাল নির্ধারণ করে থাকে। তো এখানে যদি ইকুইপমেন্ট মানে আমাদের যন্ত্রপাতির পরে ভিত্তি করে আমাদের যে ধরনের বন্ডটাকে ইস্যু করা হয়ে থাকে সেটাই হলো মূলত ইকুইপমেন্ট ট্রাস্ট বন্ড। এছাড়াও আমাদের অন্যান্য আরো বিভিন্ন প্রকার বন্ড আছে। সে বন্ডগুলা কি কি? সে বন্ডগুলা হলো জামানত ও জামানতের প্রকৃতি ছাড়াও যেসব বন্ড রয়েছে সেগুলা নিচে আলোচনা করা হলো। প্রথমে একটা হলো আয় বন্ড। যে বন্ডের ক্ষেত্রে সুদ পরিশোধে নির্ভর করে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের আয় অর্জনের উপর তাকে আয় বন্ড বা ইনকাম বন্ড বলা হয়ে থাকে। বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান পর্যাপ্ত পরিমাণ আয় করতে না পারলে এই বন্ডে ঋণদাতা কোনো সুযোগ পায় না। তার মানে আয় বন্ডটা কি হচ্ছে? অন্যান্য বন্ডের মধ্যে একটা হলো আয় বন্ড। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে যেটা, সেটা হলো প্রতিষ্ঠান যদি আয় করতে পারে দেন বন্ডের টাকা পরিশোধ হয়। রূপান্তরযোগ্য বন্ড কি? যে বন্ড মেয়াদপূর্তির পূর্বেই বন্ড মালিকরা ইচ্ছা করলে সাধারণ শেয়ারে পরিবর্তন করতে পারে তাকে রূপান্তরযোগ্য বন্ড বলে। এরূপ বন্ড একবার শেয়ারে রূপান্তরিত করা হলে পুনরায় বন্ডে রূপান্তর করা যায় না। ওকে, তলবযোগ্য বন্ড কোনটা?
মেয়াদ পূর্তির পূর্বেই যে বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান কর্তৃক বন্ড হোল্ডারের নিকট হতে ক্রয়ের অধিকার রাখে তাকে তলবযোগ্য কল বন্ড বলা হয়ে থাকে। বাজারে সুদের হার কমে গেলে বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান বন্ডের ক্রয়ের জন্য তলব করতে পারে। পরবর্তীতে তোমাদের তো বুঝতে সুবিধাই হচ্ছে, সমস্যা হওয়ার কথা না। পুট বন্ড কোনটা? যে বন্ডের ক্ষেত্রে বন্ড হোল্ডার বন্ড ইস্যুকারী কোম্পানির ক্ষেত্রে সমমূল্যে বন্ড বিক্রি করে টাকা ফেরত পাওয়ার অধিকার রাখে তাকে পুট বন্ড বলে। বাজারে সুদের হার যখন কুপন সুদের হার বেশি হয় তখন বন্ড কোম্পানি তাদের ধারণকৃত বন্ড সমমূল্যে বিক্রয় করে টাকা ফেরত নিতে চায়। এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হলো জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডটা কি? যে বন্ডের ক্ষেত্রে বন্ডের ধারকের কোনো প্রকার সুদ প্রদান করা হয় না তাকে জিরো কুপন বন্ড বলা হয়ে থাকে। বন্ডকে ধারককে সুদ প্রদান করা হবে, এই ধরনের বন্ড বাট্টায় বিক্রি করা হয়, তার মানে এটা কম দামে বিক্রি করা হয়, কোনো ধরনের সুদ প্রদান করা হয় না। যেমন ধরে নাও 1000 টাকা মূল্যের একটি বন্ড মার্কেটে ছাড়ছে, কিন্তু সেটা বিক্রি করছে 800 টাকায়। 1 বছর পরে যে ক্রয় করছে সে 1000 টাকা ফেরত পাবে। পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড, যে সকল বন্ড সুদের হার স্থিতিশীল থাকে না, সুদের হার যেটায় পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড বলা হয়। নিবন্ধিত বন্ড কোনটা? রেজিস্টার্ড বন্ড। এ ধরনের বন্ডে ধারকের নাম, ঠিকানা ইত্যাদি কোম্পানিতে নিবন্ধিত থাকে। উক্ত বন্ড ঋণপত্রের হস্তান্তরযোগ্য নয়। এরপরে যেটা হলো সেটা হলো বাহক বন্ড। বাহক বন্ডটা কি? এই বন্ড বাহক বন্ড বা বেয়ার বন্ড হস্তান্তরযোগ্য। এই বন্ডটি যখন যার কাছে থাকে তখনই বাহক হিসাবে বিবেচিত হয়। জাঙ্ক বন্ড কোনটা? যে বন্ডের ঝুঁকির পরিমাণ বেশি, আয়ের পরিমাণও বেশি, তাকে জাঙ্ক বন্ড বলে। অধিক ঝুঁকি গ্রহণে অধিক বিনিয়োগকারীরা এ ধরনের বন্ড বিনিয়োগ করে থাকে। আগ্রহী বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকে। তাহলে তোমরা বুঝতে পারলে এর মধ্যে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট যেগুলো আছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই বেশ গুরুত্বপূর্ণ। তার মধ্যে যেমন আমাদের রূপান্তরযোগ্য বন্ডটা পরীক্ষায় আসে, তলবযোগ্য যেটা, তারপর পুট বন্ড যেটা, জিরো কুপন বন্ড তো খুবই অনেকবার আমি দেখছি পরীক্ষায় আসতে। পরিবর্তনশীল সুদযুক্ত, এটা তো নামের সাথেই বলে দিচ্ছে কি এটা। নিবন্ধিত বন্ডও বলে দিচ্ছে, বাহক বন্ড, জাঙ্ক বন্ড। আর জাঙ্ক বন্ডটাও অনেকবার পরীক্ষায় আসে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে আছে আমাদের বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ। তো এটা আর বেশি কঠিন কিছু নয়। সরকার বন্ড যদি ইস্যু করে থাকে সেক্ষেত্রে সরকার বন্ড ইস্যু করতে পারে। কর্পোরেশনগুলো নির্দিষ্ট নিয়ম কানুন মেনেও বন্ডটাকে ইস্যু করতে পারে। মিউনিসিপ্যাল অথরিটি, আমি তোমাদের বলছিলাম যে মিউনিসিপ্যাল অথরিটি কি, কেন্দ্রীয় সরকার তাদের প্রতিনিধি ব্যতীত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোও বন্ড ইস্যু করতে পারে। বৈদেশিক সরকার বা কোম্পানিগুলোও ইচ্ছা করলে বন্ড ইস্যু করতে পারে। এরাই হচ্ছে ইস্যুকারী কর্তৃপক্ষ। এবার যেটা হলো সেটা হলো আমরা দেখব বন্ডের বৈশিষ্ট্য। তো বন্ডের বৈশিষ্ট্য কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য ধারণ করে থাকে বন্ড। এর মধ্যে কি হলো বেশ গুরুত্বপূর্ণ হলো ঋণের দলিল। এটা কিন্তু একটা ঋণের দলিল হিসাবে কাজ করে থাকে। বন্ড হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ঋণের দলিল বা চুক্তিপত্র। বন্ডে কি থেকে থাকে? গায়ে কিন্তু একটি লিখিত মূল্য দেয়া থাকে যা সমমূল্য আমাদের পরিশোধ করতে হয় প্রতিষ্ঠানগুলোকে। সুদের হার নির্দিষ্ট করে দেয়া থাকে বা নির্দিষ্ট নাও থাকতে পারে, পরিবর্তনশীল হতে পারে। পরিপক্কতা একটি নির্দিষ্ট, বন্ডের পরিশোধের সময় নির্দিষ্ট থাকে। জামানত কি হয়ে থাকে? বন্ড যখন ইস্যু করে এই বিষয়গুলো কিন্তু দেখো অটোমেটিক্যালি আমাদের আগে চলে আসছে। জামানতের কি হয়? জামানত রাখতে পারে, নাও রাখতে পারে। দুই ধরনের বন্ড দেখছিলাম। ভোটাধিকার কি থাকে? না, বন্ড হোল্ডারদের ভোটাধিকার থাকে না। কিন্তু যদি এটা রূপান্তরযোগ্য বন্ড হয়, প্রতিষ্ঠান যদি মনে করে বন্ড ক্রেতাদের আমরা শেয়ার হোল্ডার করে নিব, সেক্ষেত্রে কিন্তু তাদের ভোটাধিকারটা চলে আসে। এরপরে যে রূপান্তরযোগ্যতা, যেটা দেখছো একটু আগে বললাম, রূপান্তরযোগ্যতা থাকে। তারপরে আয় এবং সম্পদের উপর দাবি। আয় এবং সম্পদের উপর বিভিন্ন প্রকার দায় দাবি থেকে থাকে। বন্ড ইনডিবেচার, এটা একটু দেখি আমরা। বন্ড ইস্যুকারী ও বন্ড বিনিয়োগ উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিনিয়োগের যে দলিল লিখিত থাকে তাকে বন্ড ইনডিবেচার বলা হয়ে থাকে। তো এই ছিল বিষয়গুলো। এবার যেটা দেখবো সেটা হলো আমরা বন্ড বাজার।
বন্ড বাজারটা কি তাহলে? বন্ড মার্কেটটা কি আমাদের? বাংলাদেশের স্বতন্ত্র বন্ড বাজার এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমেরিকায় বন্ড বাজার আছে যা শেয়ার বাজারের থেকেও শক্তিশালী। তো বাংলাদেশে কিন্তু বন্ড বাজার নাই, আমেরিকাতে আছে বা ইউএসএ বা অন্যান্য দেশে আছে। বাণিজ্যিক ব্যাংক যেমন দেখি এই বন্ড বাজারে প্রধানত বিনিয়োগকারী হলো চীন। এই বন্ড বাজারে কারা বেশি বিনিয়োগ করে থাকে? চীন, কারণ এখানে কিন্তু তারা শেয়ার মার্কেটে ওঠানামা করতে পারে, বন্ড মার্কেট কিন্তু কম ওঠানামা করে। বাংলাদেশ সাধারণত মূলধন বাজারে বন্ড ইস্যু করা হয়। বন্ড বাজারের সাথে জড়িত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কি কি? এটা হলো বাণিজ্যিক ব্যাংক, এরা নিজের সম্পদের পোর্টফোলিও ব্যবস্থায় বন্ড ক্রয় বিক্রয় করে। সঞ্চয় বা ঋণ সংস্থাগুলো আছে, তাদের বন্ডের উৎস থেকে করে থাকে। আর্থিক কোম্পানি দীর্ঘমেয়াদী তহবিলের উৎস হিসাবে সম্মিলিতভাবে বন্ড ইস্যু করে। মিউচুয়াল ট্রাস্ট ফান্ড, মিউচুয়াল ফান্ড শেয়ারের বিক্রয়লব্ধ বন্ডে করে থাকে, ব্যবহার করে থাকে। তারপর দলিলি ফার্ম, দলিলি ফার্মের মাধ্যমে বন্ড ক্রয় বিক্রয় হয়ে থাকে। বিনিয়োগ ব্যাংক ফার্ম, বিনিয়োগ যে সকল ব্যাংক থেকে হয়ে থাকে। বীমা কর্পোরেশন, পেনশন ফান্ড, শেয়ার বাজার, ইউরো বন্ড বাজার, এগুলা থেকেও কিন্তু আমরা বন্ড বাজার হতে পারে। তো এগুলো তোমরা দেখে নিও, খুব একটা কঠিন কিছু নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আজকে আমাদের মূলত আমাদের আজকের টপিক্সের আলোচ্য বিষয়সমূহ। তো বন্ড বাজারের ধারণা তোমরা এটা দেখবা, বাড়িতে এই টপিকসগুলো দেখবা। বাড়ির কাজটা দেওয়া থাকলো বন্ড বাজার কি, এটা তোমরা আগামী দিন আমাকে বলবা বন্ড বাজারটা কি। তো পরবর্তী পাঠদানে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় খণ্ড দীর্ঘমেয়াদী অর্থায়ন বিষয়ে। তো সকলের সুস্বাস্থ্য, এইগুলো আমি এই ইনফরমেশনগুলো এখান থেকে কালেক্ট করছি। এখানে আমার সাথে যোগাযোগের সকল ইনফরমেশন দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি আমার পাঠদান এখানেই সমাপ্ত করছি।